হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদেরকে কোনো বিশেষ চ্যাপ্টার বা অধ্যায় থেকে তোমাদেরকে আজকে অঙ্ক করাবো না। আজকে তোমাদেরকে বিভিন্ন চ্যাপ্টার থেকে 10টি গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে তোমাদেরকে করে দেখাবো এবং এই অঙ্কগুলো সামনে যে তোমাদের মিসেলিনিয়াস পরীক্ষা আছে এবং সামনের মাসে যে তোমাদের এসএসসি গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাকে মাথায় রেখে আজকের এই অঙ্ক। তো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কী হবে, এই 10টা অঙ্কের মাধ্যমে তোমাদের যেমন প্র্যাকটিস হবে তেমনি তোমাদের কি হবে না, এই চ্যাপ্টারের উপর একটা অঙ্কের ক্ষেত্রে তোমাদের যে রিভিশনও হয়ে যাবে। তো সেটাকে মাথায় রেখে আজকের ক্লাস তোমরা ভিডিওটা পুরোটাই দেখো, তাহলে তোমাদেরও সুবিধে হবে। তো প্রথম যে অঙ্ক দেখো, সেই অঙ্কে কি বলছে যে পুরনো স্টক বিক্রি করার জন্য এক ব্যক্তি ক্রয়মূল্যের থেকে 43% কমে 3,420 টাকায় দ্রব্য বিক্রি করে। 10% লাভ করতে হলে ক্রয়মূল্যের চেয়ে কত বেশি টাকায় বিক্রি করতে হবে। তো এখানে বলছে যে পুরনো স্টক থাকে না, যে বছরের শেষে স্টক ক্লিয়ারেন্স সেল, আমাদের এখানে যেমন হয় চৈত্র মাসে চৈত্র সেল হয়, তো সেক্ষেত্রে কী হয় না, বেশি করে ডিসকাউন্ট দেয়, যেখানে কেনাকাটা লোকে বেশি করে। তো এখানেও ঠিক তেমনি বলছে যে পুরনো স্টক ক্লিয়ার করার জন্য কি করেছে না, যে ক্রয়মূল্য ছিল সেই ক্রয়মূল্যের থেকে 43% কমে বিক্রি করেছে একটা। তো বলছে যদি 10% লাভ পেতে চায় তাহলে এই ক্রয়মূল্যের থেকে তাকে কি করতে হবে না, যেটাতে বিক্রি করেছে তার থেকে কত টাকা, বলছে যে 10% লাভ করতে হলে ক্রয়মূল্যের চেয়ে কত বেশি টাকায় বিক্রি করতে হবে। তাহলে এখানে একটা জিনিস দেখো, যে সাধারণভাবে আমরা জানি সেটা হচ্ছে কি, যে ক্রয়মূল্য যেটা সেটাকে আমরা সবসময় কি ধরি, সেটা হচ্ছে কত না 100%। তো এখানে দেখো দুটো জিনিস, সেটা হচ্ছে কি যে প্রথম যেটা সেটা হচ্ছে কি না, ক্রয়মূল্যের থেকে কত বলেছে, কত শতাংশ কম বলেছে না, 43% কমে দ্রব্য বিক্রি করছে। 43% যেটা আছে সেটা কি করছে না, কমে বিক্রি করছে, তার মানে -43%। ঠিক আছে, তাহলে 100% থেকে যদি 43% বা 43% কম হয় তাহলে সেক্ষেত্রে 100 - 43, তাহলে সেক্ষেত্রে যে দ্রব্যটা বিক্রি করেছে সেটা কত শতাংশে বিক্রি করেছে না, 57% বা 57% বিক্রি করেছে। এবার যেটা বলছে প্রশ্ন, যেটা বলছে যে ক্রয়মূল্যের থেকে কি করছে না, 10% যদি লাভ পেতে চায়, তো ক্রয়মূল্য যদি 100% হয় তাহলে 10% লাভ পেতে গেলে তার সঙ্গে কি করতে হবে না, 10% আমাকে যোগ করতে হবে। মানে 100 টাকা যদি ক্রয়মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য তখন কত হবে, 110 টাকা হবে। তাহলে সেক্ষেত্রে আমার তখন বিক্রয় মূল্য কত হয়ে যাবে না, 100 + 10, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না, 110% হবে। তো বলছে যে এই দুটোর মধ্যে যে পার্থক্য সেটাকে আমাকে বের করতে হবে। দুটোর মধ্যে পার্থক্য কত দেখো, যে 110 থেকে যদি 57 বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না, এখানে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 43, আর এখানে কত হয়ে যাবে না, 53%। ঠিক আছে, তাহলে এই 53%-এর মান কত সেইটুকু যদি আমরা বের করে নিই তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে 53% মান কত না, এখানে সরাসরি বলে দিয়েছে সেটা হচ্ছে কত না, 43% কমে বিক্রি করে 3420 টাকা বিক্রি করলো। তাহলে 3420 টাকা যেটা সেটা হচ্ছে কত না, এই 57%-এর মান। ঠিক আছে, তাহলে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে কত না, 53%-এর মান কত। তার কারণ এখানে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে কি যে এখানে কিন্তু সমস্ত যে উত্তরগুলো সেগুলো কিন্তু কিসে আছে না, টাকায় আছে। ঠিক আছে, তার মানে কত বেশি টাকায় আর কি। ঠিক আছে, 110% তাকে 10% লাভ পেতে গেলে হবে, আর করেছে এইটা, তাহলে সেইটার ক্ষেত্রে ডিফারেন্স কত না, 53%-এর মান আমাকে বের করতে হবে। তো এখানে দেখো একটা জিনিস, পার্সেন্টেজ তো থাকবেই না, তাহলে এক্ষেত্রে 7 × 6 = 42। ঠিক আছে, 6 × 6 = 34, তার মানে এক্ষেত্রে কত হবে, 60 হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে 60 যদি হয় তাহলে এক্ষেত্রে কত হচ্ছে দেখো না, শূন্য তো থাকবেই, তাহলে 6 × 3 = 18, 8 হাতে 1, 6 × 5 = 30, আর 1 = 31, তার মানে সেক্ষেত্রে যে টাকাটা যেটা বের হলো সেটা হচ্ছে কত না, 3180 টাকা। এবং এক্ষেত্রে এতে যেটা উত্তর আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সরাসরি আমরা করব, এটা যদিও একটা পরীক্ষা এসেছিল। তো এক্ষেত্রে এই অঙ্ক গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কের ক্ষেত্রে কিছুই নেই, শুধুমাত্র বলেছে যে স্টক ক্লিয়ারেন্স সেল বা স্টককে বিক্রি করার জন্য যেটা আছে সেটাকে কি করেছে না, ক্রয়মূল্য থেকে 43% কমে বিক্রি করেছে, মানে 57%। আর 10% যদি লাভ পেতে চায় তাহলে 100 + 10, তাহলে 110% বিক্রি করতে হবে। দুটোর মধ্যে ডিফারেন্স কত না, সেই পার্থক্যটা বলেছে। পার্থক্যটা অবশ্যই কিসে না, টাকায় বের করতে হবে। তার মানে 110 - 57, এই 53%-এর মান বের করতে হবে। তো আমাদের কাছে আছে কত না, 57%-এর মান বলে দিয়েছে 3,420 টাকা। তাহলে 53%-এর মান যেটা বেরোলো সেটাই উত্তর হবে, এবং এক্ষেত্রে উত্তর কত না, 3,180 টাকা। এবারে যে অঙ্ক দেখো, এটা হচ্ছে কি অন্য চ্যাপ্টার থেকে, যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের যে পার্থক্যজনিত অঙ্ক। তো অঙ্কটাতে বলছে যে 72,000 টাকার 1.5 মানে 1.5 বছরের
10% হারে চক্রবৃদ্ধি সুদ, যেটা হচ্ছে কি না হাফ ইয়ারলি কম্পাউন্ডেড, এবং ওই টাকার 3 বছরের 5% হারে সরল সুদের পার্থক্য কত। তো এই ধরনের অঙ্ক আমরা কিছুদিন আগে তোমাদেরকে করিয়েছিলাম যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য সংক্রান্ত। তো সেখানে যদি কি হয় না, জিনিস যদি একই থাকে, রেট অফ ইন্টারেস্ট যদি একই থাকে এবং টাইম যদি একই থাকে, তাহলে স্ট্রেট ওয়েতে আমরা করতাম। কিন্তু এখানে কিন্তু একটা জিনিস দেখো, যে দুটোর ক্ষেত্রে যে পার্থক্য চেয়েছে সেটার ক্ষেত্রে কি আছে না, দুটোই কিন্তু আলাদা আছে। সেটা কি আছে, যদিও শুধুমাত্র অ্যামাউন্টটা ঠিকই আছে, কিন্তু সময় সেটা আলাদা আছে এবং রেট অফ ইন্টারেস্ট যেটা সেটাও আলাদা আছে। এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদে, এবং এটা হচ্ছে কি না হাফ ইয়ারলি কম্পাউন্ড। সুতরাং দুটোর ক্ষেত্রে আলাদা করে বের করতে হবে, তবেই গিয়ে আমরা কিন্তু উত্তরে আসতে পারবো। তাহলে এখানে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে কত না, এখানে প্রথমে যদি আমি দেখে নিই যে সেটা হচ্ছে কি যে সিম্পল ইন্টারেস্ট কত হবে। তো সিম্পল ইন্টারেস্ট যদি দেখি তাহলে সেক্ষেত্রে কত হবে না, বলেছে যে 5% হারে 3 বছরে। তাহলে স্ট্রেট ওয়েতে যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে কত হবে না, 5% হারে যদি 3 বছরে হয় তাহলে সেক্ষেত্রে সরাসরি আমরা বলবো সেটা হচ্ছে কত না 15%। ঠিক আছে, কিন্তু যখন কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা আসবো, সেই কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি হবে না, এখানে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে কি যে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে যখন হাফ ইয়ারলি কম্পাউন্ড যখন বলবে, সেক্ষেত্রে কি হবে না, যেটা টাইম দিয়েছে টাইমটাকে কি করতে হবে না 2 দিয়ে গুণ করতে হবে, এবং রেট অফ ইন্টারেস্ট যেটা আছে সেটাকে কি করতে হবে না 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে এই কম্পাউন্ড ইন্টারেস্ট ক্ষেত্রে যেটা কি ছিল না, যেটা দুটো জিনিস ছিল, একটা হচ্ছে কি যে রেট অফ ইন্টারেস্ট যেটা সেটা কত ছিল না 10% ছিল, তাহলে তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যাবে না 5% হবে। এবং আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে কি যে টাইম যেটা ছিল, সেই টাইমের ক্ষেত্রে কি আছে না 1.5। ঠিক আছে, 1.5 বা 1.5 বছর যেটা, সেটাকে আমরা এটাকে 2 দিয়ে ভাগ করলে এটাকে আমরা কি করব না 2 দিয়ে গুণ করব, এবং এক্ষেত্রে আমরা বলবো সেটা হচ্ছে কত না সময় হচ্ছে 3 বছর, এবং রেট অফ ইন্টারেস্ট কত হবে না 5% হবে। ঠিক আছে, এই দুটো জিনিস। তো এই দুটো জিনিসের ক্ষেত্রে যেমন সিম্পল ইন্টারেস্ট ক্ষেত্রে সরাসরি আমরা বললাম যে 5%-এ 3 বছরে কত হবে না 15% হবে, ঠিক তেমনি কম্পাউন্ড ইন্টারেস্ট ক্ষেত্রে যে 5%-এ তোমার 3 বছরে কত হবে, তো সেটা যদি তোমরা দেখো তাহলে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি হয় কত না 15.7625%। তো বলে এই ফিগারটা যে আপনি আনলেন এটা কোত্থেকে না, এটা দেখো দুটো কেন একাধিকভাবে বের করা যায়। যদি সরাসরি আমি তোমাদেরকে কোনো এক ক্লাসে বলেছিলাম যে তোমরা যদি এই 5%, 10%, 12% এগুলোর ক্ষেত্রে যদি 1 বছর 2 বছর 3 বছর এই যে ফিগারগুলো আছে এগুলোর ক্ষেত্রে যদি কম্পাউন্ড ইন্টারেস্টের রেটটা যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে সেক্ষেত্রে অঙ্ক অনেক সময় কমে হয়ে যাবে। এছাড়া আমার ভিডিও আছে, সেটা হচ্ছে কি যে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার জন্য রেশিও মেথডে করা, এবং এই 3 বছরের ক্ষেত্রে রেশিও মেথডে কত আছে না 3:3:1, সেই মেথডে তোমরা করতে পারবে। আর এখানে দেখো এইটা কীভাবে না 5% রেটে যদি তুমি দেখো সেটা কত হবে না 1 বছরে যদি হয় কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে না 5% হবে, 2 বছরের ক্ষেত্রে কত হবে না 10.25% হবে, আর যদি 3 বছরের ক্ষেত্রে হয় তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 15.7625% হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা যদি খেয়াল করো বা যদি একটু মনে রাখার চেষ্টা করো, তাহলে 5%-এর ক্ষেত্রে কি হবে না 1 বছরে কত হচ্ছে, 2 বছরে কত হচ্ছে এবং 3 বছরে কত হচ্ছে, সেটা তোমরা কিন্তু মনে রাখলে তাহলে কী হবে অঙ্ক সহজে অনেক কম সময় হয়ে যাবে। আদারওয়াইজ তোমরা রেশিও মেথডে তোমরা করতে পারো। তাহলে এক্ষেত্রে দেখো যে এদের ডিফারেন্স কত এসছে না, এটার ক্ষেত্রে হচ্ছে 15.7625%, আর এটার ক্ষেত্রে কত এসছে না 15%। তাহলে এটাকে আমি 15% বাদ দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে সরাসরি আমরা কত পেয়ে যাবো না 0.7625%। তাহলে এইটা কার উপরে হবে না, টোটাল যে টাকা দিয়েছিল সেটা হচ্ছে কত না 72,000 টাকা, যেটা এই যে 72,000 টাকার তাহলে কত হবে না এর হচ্ছে কত না 0.7625%। মানে কত হচ্ছে না 100 হবে, আর এটার ক্ষেত্রে যদি পয়েন্ট তুলে দিই তাহলে সেক্ষেত্রে কত হবে না 1-এর পরে কটা শূন্য পড়বে না 4টে শূন্য পড়বে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে 3টে শূন্য কাটছি আর এখানে 3টে শূন্য কেটে দিচ্ছি। ঠিক আছে, এবার যদি আমি এখানে 25 দিয়ে কাটি, তাহলে 25 দিয়ে কাটলে কত হবে এক্ষেত্রে না 25 4-এ হবে, আর এখানে যদি 25 দিয়ে কাটি তাহলে 25 3-এ 75। ঠিক আছে, 25 3-এ 75 কত হবে 12 হচ্ছে। ঠিক আছে, 12 তো হবে না, তবে শূন্য দিয়ে কত হবে না 25 5-এ 125। এবার এটাকে কি করব দেখো, আবার 5 দিয়ে যদি কাটি 5 দিয়ে 10, এটাকে 5 দিয়ে কাটলে কত হবে 61 হবে। 2 4-এ 8, 8 দিয়ে করি তাহলে সেক্ষেত্রে কত হবে 9 হবে। তাহলে 9 × 61, তার মানে 9-কে 9 আর কত হচ্ছে
9×6 = 54। তার মানে আমাদের যে দুটোর যে ডিফারেন্স যেটা বলেছিল অঙ্কের ক্ষেত্রে যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত, যেটা টাকাটা সমান ছিল 72,000 টাকা, তো সেটা কত হবে না 549 টাকা। উত্তর কোথায় আছে না এতে যে অপশানে আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। সুতরাং এই ধরনের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে কিন্তু সরাসরি কোনো একটা পার্টিকুলার টাকার পার্টিকুলার টাইমে একটা নির্দিষ্ট রেট অফ ইন্টারেস্ট কিন্তু দেওয়া নেই। দুটোর ক্ষেত্রে শুধুমাত্র সমান বলতে কি আছে না শুধুমাত্র যেটা প্রিন্সিপাল যেটা সেটা একই আছে, আদারওয়াইজ কিন্তু রেট অফ ইন্টারেস্ট কিন্তু সব আলাদা আছে। সরল সুদের ক্ষেত্রে 5% 3 বছরে, আর এটার ক্ষেত্রে 10% 1.5 বছরের ক্ষেত্রে আছে। সুতরাং যখনই এই ধরনের হাফ-ইয়ারলি কম্পাউন্ড থাকবে সেক্ষেত্রে আমরা কি করব না রেটটাকে আমরা 2 দিয়ে ভাগ করব এবং সময় আমরা কি করব না সরাসরি 2 দিয়ে গুণ করব, ঠিক আছে। এবং এটার ক্ষেত্রে যদি চার্ট মনে রাখা তো সুবিধে, আদারওয়াইজ 3 বছরের ক্ষেত্রে রেশিও মেথডে যেটা আমাদের করা আছে সেটা হচ্ছে কত না 3:3:1। এই মেথডেও তোমরা কিন্তু কী হবে না এর যে সুদ কত হচ্ছে 3 বছরের ক্ষেত্রে 5% সেটাও তোমরা সরাসরি বের করবে। আর যদি সরাসরি চার্ট মনে থাকে যে 3 বছরের ক্ষেত্রে 5%-এর ক্ষেত্রে কত হবে না 15.7625%, তাহলে সেক্ষেত্রে খুব সহজে হয়ে যাবে। তো এইভাবে আমরা সরাসরি বের করতে পারবো। এবং এই অঙ্কের ক্ষেত্রে যেটা বের হলো পার্থক্য সেটা হচ্ছে কত না 549 টাকা। এতে হচ্ছে সঠিক উত্তর। লাভ ক্ষতির এই অঙ্কে বলছে যখন একটি ঘড়ি অঙ্কিত মূল্যের 7/8 অংশে বিক্রি হয় তখন 25% লাভ হয়। ঘড়িটি অঙ্কিত মূল্য তার ক্রয় মূল্যের কত শতাংশ বেশি? তো এখানে দেখো এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে প্রথম যেটা দিয়েছে সেটা হচ্ছে অঙ্কিত মূল্য এবং আর কি দিয়েছে না বিক্রয় মূল্য। আমরা দুটোর মধ্যে যে সম্পর্ক সেটা কি না একটা হচ্ছে অঙ্কিত মূল্য বা মার্ক প্রাইস এবং আরেকটা হচ্ছে কি না সেল প্রাইস বা বিক্রয় মূল্য। কি বলছে যে কত টাকায় বিক্রি করা হচ্ছে না মার্ক প্রাইসের 7/8 অংশ। 7/8 অংশ মানে কি 8 ভাগের 7 ভাগ বিক্রি। তার মানে যে সেল প্রাইস যদি 7 টাকা হয় তাহলে তার অঙ্কিত মূল্য বাদ সেক্ষেত্রে মার্ক প্রাইস কত হবে না 8 টাকা হবে, ঠিক আছে। বলছে যে একটি ঘড়ি অঙ্কিত মূল্যের 7/8 অংশ মানে 8 ভাগের 7 ভাগে করছে, সেটা হচ্ছে কি বিক্রয় মূল্য। তাহলে অঙ্কিত মূল্য তো সবসময় কী হয় না বেশি হয়, ঠিক আছে। এবার বলছে এই বিক্রি করাতে তার কত হয়েছে না 25% লাভ হয়েছে। এবার আমাকে জানতে চেয়েছে যে ক্রয় মূল্য থেকে কত শতাংশ বেশি হচ্ছে আমার মার্ক প্রাইস বা অঙ্কিত মূল্য। তাহলে এখানে দেখো আমাকে একটা জিনিস বের করতে হবে সেটা হচ্ছে কি না কস্ট প্রাইস কত, কারণ কস্ট প্রাইসের সঙ্গে এটার সঙ্গে আমাকে রিলেশানে আসতে হবে এবং কস্ট প্রাইসের থেকে কত শতাংশ বেশি এটা, ঠিক আছে। তাহলে এখানে আমি কস্ট প্রাইস কী করে বের করব তার কারণ দেখো বের করা খুব সোজা। সেটা হচ্ছে এখানে যেটা বলছে যে 7 টাকা যেটা বিক্রয় মূল্য সেটার মধ্যে কি আছে না 25% লাভ আছে। সেটা বলেছে যে কি বলেছে যে ঘড়িটি অঙ্কিত মূল্যে 7/8 অংশে বিক্রি হয় তখন 25% লাভ হয়। তার মানে এই 7 টাকায় বিক্রি করে সে কী হয়েছে 25% লাভ পেয়েছে। আর 25% লাভ মানে কি 100-র উপরে 25 বেশি মানে 125%। তার মানে এই 7 যেটা সেটা হচ্ছে কত কার মান না সেটা হচ্ছে 125% মান। আর কস্ট প্রাইস বের করতে হলে কী করতে হবে না 100% মান আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে 25 দিয়ে কাটলে কত হবে 4 হবে, আর এখানে কত হবে না 5 হবে। তাহলে এই দুটোর সঙ্গে যদি আমি করি যে মার্ক প্রাইস এবং আর কি নিয়েছে না আর একটা হচ্ছে কস্ট প্রাইস, এটার ক্ষেত্রে কত হবে না এটা যদি 8 হয় তাহলে এটার ক্ষেত্রে কত হচ্ছে না 7 × 4 বাই কত হচ্ছে 5। তো 4 দিয়ে কাটবো তো কত হবে 4 × 2 = 8। তার মানে এক্ষেত্রে কত হবে 5 × 2 = 10 হয়ে যাবে, আর এটার ক্ষেত্রে কত হবে না 7 হবে, ঠিক আছে। এই দুটোই ঠিক আছে, এই দুটো এই রেশিওতেই আছে এখানে। তো এখানে দেখো যে ক্রয় মূল্য যেটা ক্রয় মূল্য থেকে মার্ক প্রাইস বা অঙ্কিত মূল্য কত বেশি না 3 বেশি। তাহলে এটার ক্ষেত্রে কী হবে না 3 আউট অফ কত না 7, আর শতকরার দিক থেকে কত হবে না ইন্টু 100 হবে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 300/7, তার মানে সেক্ষেত্রে কত হবে না 42.86%। সেটা হচ্ছে কি না যে অঙ্কিত মূল্য সেটা হচ্ছে ক্রয় মূল্য থেকে কত শতাংশ বেশি না 42.86% বেশি। তাহলে অঙ্ক দেখো অঙ্ক যে খুব বড় তা কিন্তু নয়, কিন্তু কনসেপ্ট এইটুকুই যে ধরতে হবে যে ক্রয় মূল্য আমাকে বের করতে হবে। তার কারণ আমাকে বলেছে ক্রয় মূল্যর থেকে কত শতাংশ বেশি হচ্ছে অঙ্কিত মূল্য। তাহলে ক্রয় মূল্য বের করলাম আমরা কীভাবে না 7/8 অংশ বিক্রি করেছে মানে যদি মার্ক প্রাইস 8 হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে 7 হবে, এবং 7-এর মধ্যে 25% লাভ আছে। 25% লাভ মানে কি যে 7-এর মান হচ্ছে কত না 125%। তাহলে 7-এর মান যদি 125% হয় তাহলে ক্রয় মূল্য সবসময় 100%। তাহলে 100%-এর মান কত সেটা আমরা পেলাম, এবং এই দুটোর মধ্যে যখন আমরা রিলেশান করলাম সেটা হচ্ছে কত না 10:7।
তার মানে ক্রয় মূল্য যদি 7 টাকা হয় তাহলে অঙ্কিত মূল্য হবে কত, 10 টাকা। কত বেশি না 3 বেশি, 7-এর মধ্যে 3 বেশি, তাহলে 100-র মধ্যে কত হবে, তো সেটা হচ্ছে কত না 42.86%। এবারের অঙ্ক দেখো একটু আলাদা টাইপের অঙ্কটা কি বলছে যে হীরের একটি টুকরোর মূল্য তার ওজনের বর্গের সঙ্গে বদলায় বা পাল্টায়। তো 6084 টাকা মূল্যের একটি হিরে 3টি টুকরোতে বিভক্ত হয়ে যায়, যার ওজনের অনুপাত কত হচ্ছে না 3:2:1। তো টুকরো হওয়ার জন্য কত ক্ষতি হলো, ঠিক আছে, কত ক্ষতি বা কত শতাংশ ক্ষতি সেটা নয়, শতাংশ হলে তো এখানে শতাংশে থাকতো, কত টাকা ক্ষতি হলো টুকরো হয়ে যাওয়ার জন্য। তো এখানে দেখো একটা জিনিস, যে কত গ্রাম তো বলেনি, তবে এক্ষেত্রে একটা জিনিস বলে দিয়েছে যে 3টে টুকরো হয়ে গেছে, তাদের ওজনের অনুপাত কত না 3:2:1। তো 3:2:1 যদি হয় তাহলে এই টুকরোগুলোকে যদি আমি 1 গ্রাম বা একটা করে ধরে নিই তাহলে কত হবে না 3 আর 2 5 আর 1 6। তাহলে আমাদের কি হচ্ছে না অরিজিনাল যে হিরের যেটা সেটার ক্ষেত্রে কি ছিল না, সেটার ক্ষেত্রে আমি ধরলাম সেটা হচ্ছে কত না, এখানে যদি বলে যে 3টের যোগফল কত 6, তাহলে 6 গ্রামের ছিল এবং সেটা 3টে টুকরো হয়ে গেছে, ঠিক আছে। 3টে টুকরোর জন্য কত কত হয়ে গেছে না, একটার ক্ষেত্রে হয়ে গেছে তোমার কত না 3 গ্রাম, আর একটা টুকরো হয়ে গেছে 2 গ্রাম, এবং আর একটা টুকরো কত হয়ে গেছে না 1 গ্রাম, ঠিক আছে। টোটাল কত হয়েছে না 3 2 5 আর 1 6। তো অরিজিনাল কত ছিল, তাহলে 6 গ্রামই ছিল, ঠিক আছে, বা 6 ইউনিট ছিল আর কি, যেটাই তুমি ধরো। তাহলে যখন 6 ইউনিট ছিল, তার যে মূল্যটা সেটা কী হবে না এর বর্গ হবে, ঠিক আছে। এই 6-এর বর্গ কত না 6-এর যদি বর্গ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 36 হবে। তাহলে দাম ধরতে হবে 36 গ্রামের দাম বা 36 ইউনিটের দাম ধরতে হবে, ঠিক আছে। কিন্তু যখন এটা ভেঙে গিয়ে 3 ইউনিট হয়ে গেল, তাহলে এর তখন কত দাম ধরতে হবে না 3-এর বর্গ, ঠিক আছে। 3-এর বর্গ মানে কত না 9 ধরতে হবে। আর 2-এর ক্ষেত্রে কত ধরতে হবে না 2-এর বর্গ ধরতে হবে, এখানে 4 ধরতে হবে। আর 1-এর ক্ষেত্রে কত হবে না 1-এর বর্গ ধরতে হবে, তো সে কত হবে না 1 হবে। তার মানে এক্ষেত্রে 9 + 4 প্লাস কত হবে না 1, ঠিক আছে। তার কারণ বলছে যে এই হীরের যে ওজন সেটা কি হবে, দামটা কি হবে না এর ওজনের বর্গের সঙ্গে কি হবে না সমানুপাতিক। তার মানে যা হবে তার বর্গ হবে। যদি এটাকে 6 গ্রাম হয়েছিল তাহলে 6 6 36 ইউনিটের দাম বলতে হবে। যদি 2 ইউনিট হয় তাহলে সেক্ষেত্রে কত না 2 দিয়ে 4। এই নয় যে 6-এর জন্য যদি 36 হয় তাহলে 2-এর জন্য কত হবে না 3 ভাগের 1 ভাগ, তো 3 দিয়ে ভাগ করলাম, তা কিন্তু হবে না, ঠিক আছে। তো 3 2 1 এই 3টে টুকরোতে হয়ে গেছে, তাহলে 3-এর জন্য হবে 9, 2-এর জন্য হবে 4, আর 1-এর জন্য কত হবে না 1ই হবে। তাহলে এই 3টের যে যোগফল, এই 3টে যোগফল কত না 9 4 13 আর 1 14। আর এটার ক্ষেত্রে কত এসছে না, এটা তো সরাসরি 36ই আছে। তাহলে ছিল অরিজিনাল 36 ইউনিট, হয়ে গেছে কত না 14 ইউনিট। তাহলে আমার কমে গেল, কতটা কমলো না 36 থেকে যদি 14 বাদ দিই তাহলে সেক্ষেত্রে 22 ইউনিট আমার কিন্তু কমে গেল। তাহলে এই যেটা কমে গেছে সেইটার দাম কত আমাকে বের করতে হবে। কি করে পারবো না, এখানে দেখো অরিজিনাল যেটা ছিল 36 ইউনিট তার তো দাম দেওয়া আছে, কত আছে না 6084 টাকা। তাহলে এই যে 6084 টাকা এটা কত ইউনিটের দাম না 36 ইউনিটের দাম। আর আমাদের বের করতে হবে যেটা লোকসান বা ক্ষতি হয়ে গেছে, ক্ষতি হয়েছে কত না -22। তো এই 22 ইউনিট এর মান বের করতে হবে, তাহলে আমাদের কিন্তু উত্তরটা বেরিয়ে যাবে। যদি আমি 12 দিয়ে কাটি তাহলে 12 3 36, 12 দিয়ে করলে 12 5 60, 0 দিয়ে 12 7 84, আবার 3 দিয়ে কাটবো তো কত হয়ে যাবে দেখো না 16 3 48, আর এখানে কত হবে 9 হবে 169। তার মানে 169 গুণিত কত হচ্ছে 22, তো 9 দিয়ে 18, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না 3718 টাকা হচ্ছে আমাদের কি হলো ক্ষতি হয়ে গেল। এবং সেই উত্তরটা কোথায় আছে না ডিতে যে অপশান আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে এখানে ক্ষেত্রে এই অঙ্ক কিন্তু একটু আলাদা টাইপের অঙ্ক, কিন্তু অঙ্ক জানা থাকলে আমরা খুব সহজে করতে পারবো যে হীরের দাম তার বর্গের সঙ্গে কি হচ্ছে না সমান হবে, যত বেশি হবে তত হবে। যদি বলে 10 গ্রামের দাম কত না 10 10 100 ইউনিটের দাম ধরতে হবে, ঠিক আছে। এটা যদি 5 5 যদি দুটো অংশে ভেঙে যায় তাহলে তার তখন কত হবে না 5 5 25 প্লাস 5 5 25 50 ইউনিটের মান ধরতে হবে। সুতরাং বুঝতেই পারছো। তো এটার ক্ষেত্রে ঠিক তেমনি যেহেতু বলেছে 3টে টুকরো হয়ে গিয়ে 3 2 1 এই ইউনিটে হয়ে গেছে, তাহলে অরিজিনাল কত ছিল না 3 + 2 + 1 টোটাল 6 ছিল। তো পুরোটা ছিল 6, তার জন্য কত ছিল না 36 ইউনিট। কিন্তু যখনই ভেঙে 3 2 1 হয়ে গেল তখন তাদের যোগফল কত হলো 14 হলো। ছিল 36 হয়ে গেল 14, কতটা ক্ষতি হলো -22 ইউনিট। এই -22 ইউনিটের দাম কত না 36 ইউনিটের দাম হচ্ছে 6084, তাহলে 22 ইউনিটের দাম কত না 3718 টাকা। ডিতে যা উত্তর আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। এবারের অঙ্ক দেখো, এবারের অঙ্কে বলছে যে একটি দ্রব্যের অঙ্কিত মূল্য 1000 টাকা,
16% ডিসকাউন্টের পর 5% যদি লাভ হয় তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে এখানে দুটো রিলেশান, একটা জিনিস কি না অঙ্কে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মার্ক প্রাইস বা অঙ্কিত মূল্য দেওয়া আছে, আমাদের বের করতে হবে ক্রয় মূল্য কত। তো এইটার ক্ষেত্রে তোমাদের জাস্ট এর আগের ভিডিও বা তার আগের ভিডিওতে তোমাদের ক্লাসে বলেছিলাম যে মার্ক প্রাইস এবং কস্ট প্রাইস এর ক্ষেত্রে যে সরাসরি রিলেশান আমরা দেখিয়েছিলাম এবং আরেকটা দেখিয়েছিলাম যে কনসেপ্ট ক্লিয়ার করে আমরা সরাসরি আমরা মার্ক প্রাইস থেকে কি করে কস্ট প্রাইসে যাব বা কস্ট প্রাইস থেকে কি করে মার্ক প্রাইসে আসবো, ঠিক আছে। মার্ক প্রাইস, সেল প্রাইস, কস্ট প্রাইস এভাবে আমরা করেছিলাম। আর যদি সরাসরি আমরা যেটা মার্ক প্রাইস এবং কস্ট প্রাইসের মধ্যে যে রেশিও সেটা যদি মনে রাখি তাহলে সুবিধা হয়। সেটা কি আরেকবার তোমাদের খরচ করে দিই, সেটা হচ্ছে কি যে যখন মার্ক প্রাইস বাই কস্ট প্রাইস হবে সেক্ষেত্রে কত হবে না 100 প্লাস কী হবে না প্রফিট বা লস, এটাকে যোগ করতে হবে। আর নিচে কি হবে না 100 মাইনাস কী করতে হবে না ডিসকাউন্ট, ঠিক আছে। এই দুটো জিনিস তোমাদেরকে দেখিয়েছিলাম, যদি যেটা সরাসরি মনে থাকে তো সুবিধে, খুব একটা যে কঠিন কিছু নয়। মার্ক প্রাইস এবং কস্ট প্রাইসের ক্ষেত্রে সরাসরি যখন আমরা তুলনা করব বা রেশিওতে আসবো সেক্ষেত্রে কী হবে না 100 প্লাস প্রফিট বা লস আর 100 মাইনাস ডিসকাউন্ট, ব্যাস হয়ে যাবে। তো এটার ক্ষেত্রে কত হচ্ছে, এটার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা কত হচ্ছে দেখো না এখানে 100 আর এখানে লাভ কত বলেছে না লাভ এখানে বলে দিয়েছে সেটা হচ্ছে কত না 5% লাভ বলেছে আর ডিসকাউন্ট বলেছে 16%। তাহলে 5% যদি লাভ হয় তাহলে 100 প্লাস 5, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না উপরে হয়ে যাবে 105। আর 16% যেহেতু ডিসকাউন্ট তাহলে 100 থেকে কত বাদ দেবো না 16 বাদ দেবো, তাহলে এক্ষেত্রে কত হয়ে যাবে না 84 হবে। আর এখানে কত না মার্ক প্রাইস আমাদের দিয়ে দিয়েছে, প্রথমেই বলেছে সেটা হচ্ছে কত না 1000 টাকা। তাহলে এদের মধ্যে কোনো একটাই বের করতে হবে। তো মার্ক প্রাইস দেওয়া আছে 1000 লিখলাম, আর সিপি বা কস্ট প্রাইস আমাকে বের করতে হবে। এটা মানে কত হচ্ছে না 105 বাই কত এসছে না 84 এসছে। তো প্রথমে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে এটা 21 হবে, আর এটা 5 দিয়ে কাটলে কত হবে না 200 হবে, ঠিক আছে। এবার এটা যদি কাটি 21 দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে না 4 হবে, ঠিক আছে। তাহলে সিপি, এই সিপি সমান কত না 200 গুণিতক 4, তো সেক্ষেত্রে আমাদের উত্তর সহজে চলে আসবে, সেটা হচ্ছে কত না 800 টাকা। কোথায় আছে 800 টাকা, এতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। অঙ্ক খুবই ছোট, যদি আমরা প্র্যাকটিসের মধ্যে রাখি তাহলে সেক্ষেত্রে সুবিধে হবে যে মার্ক প্রাইস এবং কস্ট প্রাইস অনেক অঙ্কের ক্ষেত্রে দেয় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই ধরনের অঙ্ক ছোট অঙ্ক কিন্তু জানা থাকলে খুবই সুবিধে, যে মার্ক প্রাইস এবং কস্ট প্রাইসে যখন তুলনা করা হবে তখন সেক্ষেত্রে এইটুকু মনে রাখতে হবে, উপরে হবে 100 প্লাস প্রফিট বা লস আর নিচে হবে 100 মাইনাস ডিসকাউন্ট। যদি বলতো যে 5% লাভ হয়েছে, যদি বলতো যে 5% ক্ষতি হয়েছে, তাহলে সেক্ষেত্রে কী করতাম না 100 মাইনাস লস, কত না লস মানে কত হচ্ছে না 5, তাহলে 100 মাইনাস 5, তো সেক্ষেত্রে আমরা 95 লিখতাম। যেহেতু এখানে প্রফিট বলেছে তাহলে 100 প্লাস 5 85, আর ডিসকাউন্ট যেহেতু 16% তাহলে 100 মাইনাস 16, তো সেক্ষেত্রে কত হবে 84। আর মার্ক প্রাইস দিয়েছে, তাহলে একটা জিনিস পুরো ইকুয়েশানে যদি ফাঁকা থাকে বা বের করতে বলে সেটা সহজে করতে পারবো, যেমন এখানে ক্রয় মূল্য কত 800 টাকা, এতে হচ্ছে সঠিক উত্তর। এবারে যে অঙ্ক সেটা হচ্ছে কি না ইনস্টলমেন্ট সংক্রান্ত, কিস্তি সংক্রান্ত অঙ্ক। যে কোনো টাকা 4% চক্রবৃদ্ধি সুদে ধার করে 980 টাকার বার্ষিক 2টি কিস্তিতে শোধ করা হলো, কত টাকা ধার করা হয়েছিল? তাহলে এখানে দেখো যে সেটা হচ্ছে কি যে আমাদের কিস্তি সংক্রান্ত অঙ্ক, একটা হচ্ছে সরল সুদের ক্ষেত্রে হয় এবং আরেকটা হচ্ছে কি না চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে হয়। তো এখানে যেহেতু বলেছে সেটা হচ্ছে কত না 4% চক্রবৃদ্ধি সুদে ধার করা হয়েছিল। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের আর কি বলেছে না 2 বছরের ক্ষেত্রে বলেছে। তো যখন এই ধরনের অঙ্ক থাকবে প্রথমে আমাকে যেটাকে নিতে হবে সেটা হচ্ছে কি যে রেট অফ ইন্টারেস্ট যেটা আছে সেটাকে আমাকে নিতে হবে এবং সেটা কি করতে বলেছিলাম সেটা ফ্র্যাকশানে কনভার্ট করতে হবে। তোমরা যদি আগের ভিডিওগুলো খেয়াল করো তো এখানে কত বলেছে না 4% চক্রবৃদ্ধি সুদ। তাহলে 4% মানে যেটা 4% এটাকে আমরা কনভার্ট করব সেটা হচ্ছে কত না 4/100, আর 4/100 মানে কত হবে না 1/25। তার মানে দেখো যে একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে কি যে 25 টাকা যদি আমি ধার নিই তাহলে আমাকে শোধ দিতে হবে কত না 25 আর 1 কত শোধ দিতে হবে না 26 টাকা আমাকে শোধ দিতে হবে। যেহেতু এটা 2 বছরের ক্ষেত্রে বলা আছে বা দুটো কিস্তিতে দেওয়া হয়েছে, তাহলে পরের কিস্তিতে কি হবে না এর স্কোয়ার হবে। স্কোয়ার মানে কি 25-এর যদি স্কোয়ার করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 625 হবে, আর এটার ক্ষেত্রে যদি স্কোয়ার করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 26-এর স্কোয়ার হচ্ছে কত না 676, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে কত দেখো না এখানে আমাকে কি করতে হবে না এটা হচ্ছে
ইনস্টলমেন্ট বা এটাই হচ্ছে কি না কিস্তি। তাহলে দুটোকে আমাকে কি করতে হবে, যে 2 বছরে দুটোকে সমান করতে হবে। তাহলে এটা 676 মানে একে কত দিয়ে গুণ করতে হবে, 26 দিয়ে গুণ করতে হবে। তো এটাকে যদি 26 দিয়ে গুণ করি তাহলে এপাশে যেটা রয়েছে সেটাকে আমাকে 26 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে না 26 গুণিত 25, তো কত হয়ে যাবে না 650 প্লাস 625, তো এটা কত হয়ে যাচ্ছে না 1275 টাকা। ঠিক আছে, এই 1275 টাকা এটাকে আমরা কি বলি না প্রিন্সিপাল বলি। আর এখানে 676 আর 676 দুটো হবে, 6 দিয়ে 12 2 হাতে 1, 7 দিয়ে 14 আর 15 5 হাতে 1, তো এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 1352 টাকা। এটাকে যেটা বলি সেটা হচ্ছে কি না অ্যামাউন্ট। ঠিক আছে, 1275 টাকা হচ্ছে আসল, সেটা কত হচ্ছে না 1352 টাকা সুদে আসলে হচ্ছে। এবং যখন কিস্তি কত বা ইনস্টলমেন্ট কত না 676 টাকা। অঙ্কে বলেছে যে কিস্তি কত না 980 টাকা। তাহলে আমাদের একটা জিনিস দেখো, যে অঙ্কে বলেছে 980 টাকা আর আমাদের কিস্তি হয়েছে কত না 676 টাকা। বলেছে আসল কত না, আসল যখন আমাদের 1275 টাকা হচ্ছে তখন কত হবে, তাহলে 1275 দিয়ে আমরা সরাসরি গুণ করে দেবো। এটাকে যদি তোমরা সলভ করো তাহলে সেক্ষেত্রে কত হবে না 1848 বা এই ধরনের কিছু হবে, 848 36 37 এই ধরনের কিছু কোনো পয়সা আসবে, একটা ফ্র্যাকশানে আসবে। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে বলে দিয়েছে সেটা হচ্ছে কি না নিয়ারেস্ট রুপিতে আমাকে নিয়ে যেতে হবে আনসারটা। তাহলে 1848 যদি হয় তাহলে 1848-এর কাছাকাছি বলতে কোথায় আছে না 1850 যেটা আছে সেটাকে আমাকে সঠিক অ্যান্সার হিসাবে ধরতে হবে। তাহলে দেখো এই ধরনের অঙ্ক কিস্তি সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে আমরা সরাসরি যেগুলো কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা করি বা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, সেখানে প্রথমে কী করতে হবে না রেট অফ ইন্টারেস্ট যেটা সেটাকে ফ্র্যাকশানে করতে হবে 1/25, তার মানে 25 টাকায় 1 টাকা সুদ। তো 25 টাকায় 1 টাকা সুদ মানে প্রথমে কী হবে 25 টাকার তাকে দিতে হবে কত 26 টাকা। যেহেতু 2 বছরের ক্ষেত্রে তাহলে এটাকে বর্গ করতে হবে বা স্কোয়ার, তাহলে 25-এর বর্গ 625, 26-এর বর্গ হচ্ছে কত 676। যেহেতু এটা ইনস্টলমেন্ট দুটোকেই সমান করতে হবে কিস্তিকে, তাহলে এটা যদি 676 তাহলে 26-এর সঙ্গে এটা 26 গুণ করতে হবে, আর এপাশে 26 করলে এপাশেও 26 গুণ করতে হবে। তাহলে 650 আর 625 আসল হচ্ছে কত না 1275, আর সুদে আসলে কত হচ্ছে না 1375। যদি বলতো যে সুদ কত তাহলে আমরা দুটোর ক্ষেত্রে কী করতাম না পার্থক্য বের করতাম, তো সেটা দরকার হবে না। তাহলে এক্ষেত্রে যেহেতু 980 টাকা বলেছিল অথচ আমাদের হয়েছে 676, তাহলে আসল কত না 1275 হলে কত হবে না 1848 সামথিং। তো যেহেতু নিয়ারেস্ট রুপিতে বলেছে তো সেক্ষেত্রে উত্তর যেটা সিতে আছে 1850 সেটা হচ্ছে সঠিক উত্তর। এবারে যে অঙ্ক দেখো সেটা হচ্ছে এভারেজ বা গড় এই অঙ্ক। এখানে বলছে যে 10 জন ছাত্রের গড় নম্বর হচ্ছে 20, একজন ছাত্র চলে যাওয়ায় গড় নম্বর হয় 21, কিন্তু নতুন একজন আসায় তাদের গড় নম্বর হয় 20.6। তাহলে যে চলে গেল এবং যে ছাত্র নতুন এলো তাদের বয়সের গড় কত ওই দুজনের। তাহলে এখানে দেখো দুটো জিনিস একদম সরাসরি কনসেপ্টে করলে তো সুবিধে, আর যদি সরাসরি আমি এমনি করি তাহলে সেক্ষেত্রে কী হবে না দুজনের ক্ষেত্রে বের করতে হবে। একজন হচ্ছে কে না যে চলে গেল, ঠিক আছে, যে চলে গেল তার ক্ষেত্রে কত হবে, আর মানে আর যে নতুন এলো তার ক্ষেত্রে কত নম্বর হবে, এই দুটো আমাকে বের করতে হবে। তো যে চলে গেল সেটা কি করে বের করব, এখানে ছিল প্রথমে কত না 10 জন ছিল এবং 10 জন ছিল এবং তাদের গড় নম্বর কত না 20 করে ছিল, এটা তো তাদের টোটাল ছিল। এবার যখন চলে গেল তখন কি হলো না এদের গড় নম্বর হয়ে গেল 21, আর তখন ছাত্র সংখ্যা কত না 9, তাই তো এটাই তো ছিল। প্রথমে কত ছিল 10 জন ছিল, তাদের গড় ছিল কত 20, তাহলে সেখান থেকে এখন কত আছে না চলে যাওয়ার পরে 10-এর জায়গায় 9 জন হলো কিন্তু গড় হয়ে গেছে কত না 21। তাহলে এটা তাহলে যে চলে গেছে তার সেটা আছে নম্বর, সেটা কত 21, 20 আর 10-এ 200, আর 21 গুণিতক 9 তো 189। তার মানে এক্ষেত্রে এর গড় নাম্বার যে চলে গেছে তার নম্বর কত ছিল না 11 নম্বর ছিল। ঠিক আছে, এবার যে নতুন যে আসছে যে নিউ যে আসছে তার নম্বরটা কত সেটা আমরা কি করে পাবো না সে আসার আগে কত ছিল না এটাই তো ছিল 21 নম্বর গড় ছিল এবং কজন ছিল না 9 জন ছিল। এবার এখানে দেখো এটা যদি ছোট হবে তার কারণ কি না এখানে 9 জন, আর যখন আসছে তখন সে নতুন আসার ফলে কজন হয়ে গেল 10 জন হয়ে গেল, এবং তখন তাদের গড় নম্বর কত না 20 কত বলেছে 6 না 4 20.6 বলেছে, এই 20.6 এবং তখন কত এসছে না 9-এর জায়গায় কত হয়ে গেছে না 10 হয়ে গেছে। অবশ্যই এটা কী হবে না বড় হবে, তাই না, এখানে 10 জন, যেমন এটার ক্ষেত্রে 10 জন ছিল এটাই বড় এটা হচ্ছে ছোট। তো দুটোর ক্ষেত্রে ডিফারেন্স বলতে কি আমরা এই বড়টা থেকে ছোটোটাকে বিয়োগ করব। তাহলে এখানে দেখো এটা কত হচ্ছে না 20.6কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে কত হবে 206 হবে,
ঠিক আছে, এটার মান কত হচ্ছে না 206। এখান থেকে আমরা মাইনাস করবো কত না 21 গুণিতক 9, তার মানে সেই 189 আমরা বিয়োগ করবো। তো কত হবে না 11 আর 6, এটা কত হয়ে যাচ্ছে না 17 হচ্ছে। তাহলে এদের দুজনের গড় কত হবে না খুবই সহজ, সেটা হচ্ছে কত না 11 + 17 ডিভাইডেড বাই 2। তো কত হবে 11 আর 17 কত হচ্ছে 28, 28কে যদি 2 দিয়ে করি তাহলে সেক্ষেত্রে এদের যে দুজনের গড় নম্বর কত 14, এবং এতে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সঠিক উত্তর। একদম সরাসরি। আর যদি কনসেপ্টে করো তাহলে সেক্ষেত্রে তো আরেক রকমের হবে। যদি কনসেপ্টে নাও করি সরাসরি আমরা এভাবে করব, যে চলে যাচ্ছে তার নম্বর কত আর যে নতুন এলো তার নম্বর কত, সবসময় আমরা কী করবো ডিফারেন্স করে বের করব। আর গড় কত না দুজনে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব, তো সেক্ষেত্রে নম্বর কত হয়ে গেল না গড় নম্বর হচ্ছে 14। এবারের অঙ্ক হচ্ছে ভোট সংক্রান্ত অঙ্ক। একটি নির্বাচন ক্ষেত্রে 90% ভোটার ভোট দিয়েছে, 15% ভোট বাতিল হয়েছে। জয়ী প্রার্থী গ্রাহ্য ভোটের 60% পেয়ে যদি 91,800 ভোট পায়, তবে মোট ভোটার কত? এখানে সবসময় খেয়াল রাখবে মোট ভোটার মানে কি, ভোটার লিস্টে যে যতজনের নাম আছে সেটা হচ্ছে মোট ভোটার। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটার ক্ষেত্রে যেটা বলেছে যে এই ধরনের অঙ্ক আমরা কি করব, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে কি সিরিজ মেথডে যদি করি তাহলে সেক্ষেত্রে আমাদের সবথেকে সুবিধে। সিরিজ মেথডে আমরা কিভাবে করেছিলাম, যে ধরলাম মোট ভোটার হচ্ছে কত না এক্স, তাহলে যদি মোট ভোটার যদি এক্স হয় তাহলে ভোট পড়েছে কত না মোট ভোট হচ্ছে এর 90%। তাহলে টোটাল ভোট যদি এক্স হয় তাহলে 90% ভোট পড়েছে, মানে সেটা হচ্ছে কত 90% মানে 90/100। এটা হচ্ছে কত না এটা হচ্ছে ভোট পড়েছে। যা ভোট পড়েছে তার মধ্যে বলছে 15% ভোট বাতিল হয়ে গেছে। তাহলে 15% ভোট যদি বাতিল হয়ে যায় তাহলে গ্রাহ্য ভোট কত না 100 - 15, তো সেটা কত হবে না 85%। তাহলে এর 85% হচ্ছে কি না ভ্যালিড ভোট, বা যেটাকে আমরা বলছি কি যে গ্রাহ্য ভোট। তাহলে এটা হচ্ছে কি এটা যেটা বেরিয়েছে সেটা হচ্ছে কি টোটাল কি না সেটা হচ্ছে গ্রাহ্য ভোট বা ভ্যালিড ভোট। এবার বলছে এই ভ্যালিড ভোটে যে জয়ী প্রার্থী সে এর কত শতাংশ পেয়েছে না 60% পেয়েছে। তাহলে এই যে টোটাল যে ভ্যালিড ভোট এর কত পেয়েছে, যে জয়লাভ করেছে সে 60% পেয়েছে, তার মানে 60/100। এই 60%-এর মান কত বলে দিয়েছে না 91,800। তাহলে এখানে দেখো সবগুলোর তো মান আছে, শুধুমাত্র এক্স যেটা সেটাকে এই সিরিজ মেথডে শুধু সবগুলোকে বাদ দিয়ে যদি আমি এক্সের মান আমরা এখান থেকে সহজে পেয়ে যাব। প্রথমে দেখে নাও 2টো শূন্য আমি বাদ দিয়ে দিচ্ছি, এখানে কত 2টো শূন্য চলে গেল। যদি 9 দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত 9 একে 9 আর 9 দুয়ে 18 হবে। 17 দিয়ে কাটলে 17 5 85 আর 17 6 102। ঠিক আছে, এখানে 6 কাটছি, এখানেও 6 কাটছি, আর 5 দিয়ে কাটলে কত হবে না 20 হবে। তাহলে এক্সের মান কত হবে 20 গুণিতক কত হচ্ছে না 100 গুণিতক 100। তার মানে এক্ষেত্রে 20 এরপরে কটা শূন্য হবে 4টে শূন্য, 1 2 3 4। তার মানে এক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে গেল না মোট ভোটার হচ্ছে কত 2 লাখ, এবং এখানে ডিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। একদম ভোট সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে তোমাদের পুরোপুরি বলেছিলাম যে সেক্ষেত্রে আমরা সিরিজ মেথডে করতে পারি। ঠিক আছে, তো অথবা চেন মেথডে করতে পারি। তবে এই ধরনের অঙ্ক যেখানে থাকবে সেক্ষেত্রে কী হবে সরাসরি আমরা সিরিজ মেথডে যদি করি তাহলে সরাসরি এইভাবে উত্তর কিন্তু খুব সহজে চলে আসবে। মোট ভোটার X%, তার 90% ভোট পড়েছে, যা ভোট পড়েছে তার 15% বাতিল মানে গ্রাহ্য ভোট 85%, আর যা গ্রাহ্য ভোট তার 60% পেয়েছে, যেটার মান হচ্ছে কত না 91,800 টাকা। তাহলে মোট যে ভোটার যেটা এক্স ধরেছিলাম তার মান সহজে পেলাম 2 লাখ, এবং ডিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। এই অঙ্কে এ 10 দিনে একটি কাজের 3/5 অংশ করে, বি 10 দিনে ওই কাজের হাফ অংশ করে, দুজনে 5 দিন কাজ করে যদি এ চলে যায়, দুজনে 5 দিন কাজ করে যদি এ চলে যায়, তবে বি বাকি কাজ কত দিনে শেষ করবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো দুজন আছে, এবার সরাসরি এখানে বলছে না যে এ কত দিনে কাজটা শেষ করে আর বি কত দিনে কাজটা শেষ করে, সেটা সরাসরি না বলে একটা ফ্র্যাকশানে দিয়েছে, এবং বলছে দুজনে একসঙ্গে কাজটা শুরু করলো, তারপর 5 দিন একসঙ্গে করার পরে এ চলে গেল। এবার যে বাকি কাজটা আছে রিমেনিং ওয়ার্ক সেটা বি কত দিনে শেষ করবে, সেটাই আমাদের কাছে প্রশ্ন। তো এখানে একটা জিনিস যে এটা সাধারণভাবে অঙ্কে থাকে যে এ কত দিনে করছে আর বি কত দিনে করছে। তো এ এখানে সরাসরি না দিয়ে বলছে সেটা হচ্ছে কত যে এ একটি কাজ 2/5 অংশ করে কত 10 দিনে। তাহলে 5 ভাগের 2 ভাগ, একটা জিনিস খেয়াল করবে
যে 2-এর 5 অংশ করছে না কত 10 দিনে, তাহলে এই 2 অংশ যদি 10 লাগে তাহলে 5-এর জন্য কত লাগবে না 5 5-এ 25 লাগবে। তার মানে এ যে কাজটা করছে সেটা কত করছে না 25 দিনে করছে। ঠিক তেমনি বি বলছে, বি কত করছে না বিও করছে ওই একই দিন 10 দিনে করছে, তবে সেটা হাফ করছে। তো হাফ অংশ যদি 10 দিনে করে তাহলে পুরো অংশ কত দিনে করবে না অবশ্যই 20 দিনে করবে। তার মানে এখান থেকে আমরা সহজে পেয়ে গেলাম যে এ একটি কাজ 25 দিনে শেষ করে আর বি ওই কাজটা কত দিনে শেষ করে না 20 দিনে শেষ করে। তাহলে আমরা জানি যে এদের ক্ষেত্রে মোট যে কাজ সেটা কত হবে না এদের এলসিএম হবে, তাহলে 100 হচ্ছে, তাহলে 25 দিয়ে করলে এর যে এফিসিয়েন্সি সেটা কত হবে 4 হবে এবং এর এফিসিয়েন্সি কত হবে না 5 হবে। ঠিক আছে, এবার বলছে সেটা হচ্ছে কি যে এ আর বি দুজনে মিলে, এ এবং বি দুজনে মিলে কত করবে না 4 + 5 9 করবে। একসঙ্গে কত দিন করেছে 5 দিন করেছে, তার মানে কাজ কত করে ফেলেছে অলরেডি 100-র মধ্যে 45 করে ফেলেছে। বাকি আছে কত না 100 - 45, তো সেক্ষেত্রে 55 বাকি আছে। এই 55 কে করবে না বি করবে। বি কত করে একদিনে 5 করে, তাহলে 55 অংশ বা এই অংশটা করতে তার কত দিন সময় লাগবে 11 দিন সময় লাগবে। তার মানে ডিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। সুতরাং এই যে টাইম অ্যান্ড ওয়ার্ক যে কাজের যে অংশ, তো কাজ এবং সময় এটার ক্ষেত্রে সরাসরি আমরা এই ধরনের অঙ্কগুলো দেখিয়েছিলাম। তো এখানে সাধারণভাবে দেওয়া থাকে যে 25 দিনে করে আর বি 20 দিনে করে, এইভাবে না দিয়ে ফ্র্যাকশানে দিয়েছে যে 2-এর 5 অংশ করতে 10 দিন লাগছে। তাহলে 2 অংশ যদি 10 দিনে হয় তাহলে 1 অংশ 5 দিনে হবে, তাহলে 5 অংশ কত না 5 5-এ 25 দিনে হবে। আর বি এর ক্ষেত্রে বলছে হাফ কাজ করতে, হাফ মানে হাফ অংশ আর কি, 1-এর 2, তো হাফ করতে যদি 10 দিন লাগে তাহলে পুরোটা করতে কী লাগবে তার ডবল 20 দিন লাগবে। তা দুজনে পেয়ে গেলে টোটাল ওয়ার্ক আমরা পেলাম, এখান থেকে এফিসিয়েন্সি পেয়ে গেলাম। তো দুজনের এফিসিয়েন্সি 4 আর 5, একদিনে কত করবে 9, 5 দিন একসঙ্গে করেছে 45, বাকি কত থাকবে 100 - 45, তো 55, যেটা বি করবে তার এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলাম, তো সরাসরি উত্তর এলো সেটা হচ্ছে কত 11 দিন, এবং ডিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। এবারে যে অঙ্ক সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, এই চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। কোনো মূলধন সরল সুদে 7 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 5 গুণ হবে? অঙ্ক খুবই ছোট, জানা থাকলে তো খুব কম সময়ের মধ্যে দেখা মাত্র উত্তর করতে পারবে। তো এই অঙ্ক আমি তোমাদের আগেও করিয়েছি, তবু আরেকবার বলি। তো সেক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে বলি যে ভিডিও তোমরা যখন দেখো তখন কিন্তু পুরো ভিডিও দেখে যাচ্ছ, তারপরে ভিডিও শেষ হয়ে গেল, হ্যাঁ ঠিকই আছে অঙ্কগুলো দেখলাম বা ভিডিও দেখলাম, তাহলে কিন্তু হবে না। প্রতিটা অঙ্ক তোমাকেও সঙ্গে সঙ্গে করতে হবে, তোমাদেরকেও করতে হবে। ভিডিওটাকে পড়া হয়ে গেলে, অঙ্কটা পড়া হয়ে গেলে ভিডিওটা মাঝখানে থামিয়ে তুমি অঙ্কটা করবে, তোমার কত উত্তর হলো সেটা আমার উত্তর যেটা করলাম তার সঙ্গে মিলেছে কিনা, এবং তুমি যে পদ্ধতিতে করেছো সেই পদ্ধতি এবং আমার যে পদ্ধতি, তোমার পদ্ধতিতে করলে সুবিধে হবে নাকি আমি যে পদ্ধতি দেখাচ্ছি সেটা সুবিধে হবে, সেটা দেখে তোমরা করবে। তাহলে সেক্ষেত্রে কী হবে, তোমার প্র্যাকটিসও হবে এবং তোমার অঙ্কগুলো তোমার করা হয়ে যাবে। তুমি যদি শুধু ভিডিও দেখে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে না। অঙ্ক প্র্যাকটিস ছাড়া কিন্তু একদম অসম্ভব। তার কারণ পরীক্ষা হলে গিয়ে মনে হবে ও এই অঙ্ক তো স্যার করিয়েছিলেন, আমি দেখেছিলাম ভিডিও, কিন্তু তুমি যদি নিজে প্র্যাকটিস না করো তাহলে সেক্ষেত্রে হবে না। এই অঙ্ক খুবই ছোট অঙ্ক। তো সেক্ষেত্রে কী বলছে যে কোনো একটা মূলধন কি ধরলাম না পি, সেটা কত বলছে না সেটা ডাবল হচ্ছে। ডাবল মানে কি, পি যদি মূলধন হয় তাহলে সেক্ষেত্রে টাকা হয় তাহলে কী হবে 2p হবে, এবং সেটা কত বছরে বলছে না 7 বছরে হয়ে যাচ্ছে। ঠিক আছে, 7 বছরে হচ্ছে এবং সেটা কত হচ্ছে না ডাবল হয়ে যাচ্ছে। প্রশ্নে আমাকে বলতে চাইছে সেটা হচ্ছে কি যে এই টাকাটা সেটা কত বলছে না 5 গুণ হবে। তাহলে পি যদি হয় তাহলে তার 5 গুণ মানে কত হবে না 5p হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমার কত বছর লাগবে সেটা আমাকে জানতে চেয়েছে। তো এই অঙ্ক খুবই সহজ অঙ্ক। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা আগেও বলেছি, তো এবারে বলি যে পি যেটা ছিল সেটা ডাবল হয়ে যাচ্ছে, 2p হয়ে যাচ্ছে, তাহলে বাড়লো কত না পি বাড়লো। এই পি বাড়লো সেটা হচ্ছে কত না 7 বছরে, আর এখানে বেড়েছে কত না পি ছিল হয়ে গেল কত 5p, মানে ছিল সে যদি তুলি টাকার দিক থেকে 1000 টাকা ছিল, হয়ে গেল কত না 5 গুণ মানে 5000 হয়ে গেল। অ্যাকচুয়ালি বাড়লো কত না 4000 বাড়লো, বা এখানে যদি বলি যে কত বেড়েছে না 4p বেড়েছে। তাহলে এই পি এর জন্য যদি 7 বছর লাগে তাহলে এই 4p এর জন্য কত লাগবে না 7 × 4, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হবে না 7 × 4 = 28 বছর, এবং এখানে বিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। খুবই ছোট অঙ্ক, কিন্তু অঙ্ক যদি জানা থাকে তাহলে দেখা মাত্র উত্তর করতে পারবো, নাহলে কিন্তু আমরা করব যে কোন পদ্ধতিতে করব, কোথায় করব, কিভাবে,
তা কিন্তু নয়। অঙ্ক আমাদের প্র্যাকটিসে রাখতে হবে। সেই কারণে বলছি ভিডিও শুধু দেখে গেলে হবে না, ভিডিও অঙ্কটা পড়ে নিয়ে সেটাকে মাঝপথে থামিয়ে নিজে করবে, উত্তর মিলছে কি না, উত্তর মিলেছে কিন্তু পদ্ধতিগত ঠিক আছে কি না, তুমি যে পদ্ধতিতে করেছে যে সময় লেগেছে, যদি এই পদ্ধতিতে করি তার থেকে যদি সময় কম লাগে তাহলে সেক্ষেত্রে অবশ্যই যেটা কম সময় লাগবে সেই পদ্ধতি আমাদের অবলম্বন করা উচিত। তো যাই হোক, আজকে তোমাদেরকে একাধিক চ্যাপ্টার থেকে 10টি গুরুত্বপূর্ণ অঙ্ক করলাম এবং এই যে অঙ্কগুলো করলাম এগুলো সবগুলোই ইম্পর্টেন্ট অঙ্ক এবং সামনে পরীক্ষায় আসার মতনই অঙ্ক, যেই কারণে তোমাদেরকে বেছে বেছে এই 10টি অঙ্ক করানো হলো। তো তোমরা এই ধরনের অঙ্ক নিয়ে বেশি বেশি করে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের পরীক্ষা হলে এই ধরনের অঙ্ক দেখা মাত্র তোমরা কিন্তু খুব সহজে তার উত্তরগুলো করতে হবে, ভাবতে পারবে না, যে ভাবা দরকার হবে না যে এই অঙ্কটা আমরা কীভাবে শুরু করব। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আজকের ক্লাস কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো হয় তাহলে তোমরা বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো, তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে বা এই ধরনের যদি ভিডিও চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও, তাহলে তোমরাও নিয়মিত এই ধরনের ভিডিওর লিঙ্ক পেতে থাকবে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।